দ্য ওয়ালে গল্প পাঠ করেছিলেন মনোজ মিত্র। সতীনাথ ভাদুড়ির লেখা চকাচকি গল্পটি তার কণ্ঠে ও উপস্থাপনায় আলাদা মাত্রা পেয়েছিল। তার সাজানো বাগান থেকে আহরণ করা এই অনন্য পারফরমেন্স আমাদের সম্পদ। আজ মনোজ মিত্র চলে গেলেন না ফেরার দেশে। তার সেই গল্প পাঠ ফিরে দেখল দ্য ওয়াল। দ্য ওয়াল সাহিত্য পত্রিকা সুখপাঠ নিবেদন করছে গল্প পাঠ। শুনছেন সতীনাথ ভাদুড়ির গল্প চকাচকি। গল্প পাঠ মনোজ মিত্র। এ আমার শ্রদ্ধাঞ্জলি একটি প্রেমের প্রতি। ধামদাহা হাটের চকাচকি। চকাচকির নামটি আমারই দেওয়া, যদিও সে নাম পরে জেলা শুদ্ধ ছড়িয়ে পড়েছিল। প্রথম দর্শনেই আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল কথাটা, ঠাট্টা করে নয়, ভালোবেসে। হয়তো একটু ঈর্ষাও মেশানো ছিল ওই নামকরণের সঙ্গে। অদ্ভুত অবস্থায় তাদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। আমার সহকর্মী কানা মুসাফির লালের সঙ্গে তখন আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই রাজনৈতিক কাজের সূত্রে। মুসাফির লালই আমাকে নিয়ে গিয়েছিল ধামদাহা হাটের দুবে দুবে কুটিরে। তখন সেখানে ঘোড়ার দড়ি নিয়ে হাসি চেঁচামেচির মধ্যে পুরো দমে টাগ অফ ওয়ার খেলা চলছে। দড়ির একদিকে দুবেজি, অন্যদিকে দুবেনি আর অবাধ্য ঘোড়াটি। হেই ও জওয়ান বলে দুবেজি হঠাৎ দড়িটা ছেড়ে দিল। দুবেনি একেবারে চিৎপাত, তবু হাসি থামে না তার। দুবেজি নির্দোষিতার ভান করে, জানোয়ারেরা শুধু তোর দিকে, তোর সঙ্গে আমি কি পারি, তাই হার মেনে ছেড়ে দিলাম। দাঁড়াও না, তোমার জানোয়ারগিরি আমি বার করছি। এর জের আরও চলতো কিনা জানি না। আমরা গিয়ে পড়ায় তখনকার মতন বন্ধ হয়ে গেল। ছাড় পোকা ভরা দড়ির খাটিয়াটি আমাদের জন্য বার করতে ছোটে তারা দুজন। দুবেনির বয়স তখন বছর 60। তবু কি সুন্দর দেবী প্রতিমার মতো চেহারা, যেমন রূপ তেমনি গায়ের রং, আর কি আপন করে নেওয়া ব্যবহার। আমার সবচেয়ে অবাক লেগেছিল বিয়ের 50 বছর পরও এই দম্পতি বিয়ের সময়ের মনের উপচে পড়া ভাব বজায় রেখেছে দেখে। তাই নাম দিয়েছিলাম চকাচকি। বিশ্ব নিন্দুক মুসাফির লালের পছন্দ হয়নি নামটি। কুটিলতায় ভরা তার ভালো চোখটি একটু টিপে ঠোঁটের কোণে একটা ইঙ্গিতের ছাপ ফুটিয়ে তুলে সে বলেছিল, চকাচকি না বলে চড়ুই চড়ুনি বলুন এদের। 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে বুড়ির। এখনো কি ঠমক, ছেঁদো কথার কি বাঁধুনি। দেখেন না নেচে চলে, ফুরুত ফুরুত করে উড়ে বেড়াতে চায় চড়ুই পাখির মতন। এ গাঁয়ের বুড়োদের কাছ থেকে শোনা যে একটা লোটা আর দুবেনিকে সম্বল করে 40 বছর আগে দুবেজি যখন এখানে এসে প্রথম পৌঁছেছিল রোজগারের ধান্দায়, তখন এই হাটের মালিক বিনা সেলামিতে বাজারের মধ্যে ঘর তুলবার জন্য জমি দিয়েছিল, শুধু দুবেনির কোমরের লেচেক দেখে। সে বয়সে দুবেনি মুসাফির লালকে থামিয়ে দিই। জানি তো তাকে, দুবেনির সম্বন্ধে অসুরে কথা বলা আমার খারাপ লাগছিল। সব জিনিসেরই তো খারাপের গন্ধ পায় ও। এরপর কতবার যে তাদের বাড়িতে গিয়েছি তার ঠিক নেই। না গিয়ে কি নিস্তার ছিল? ওদিকে গিয়েও তাদের বাড়িতে যায়নি জানতে পারলে চকাচকি দুঃখিত হতো। শুধু আমি নই, এই অঞ্চলের প্রত্যেক রাজনৈতিক কর্মীর বেলায়ই ওই এক নিয়ম, দলনিরপেক্ষভাবে। তার কুঁড়েতে যা জুটবে 4টি না খেলে রক্ষা নেই। না খাওয়ার রকম সকম দেখলে অতিথির কাপড় গামছার ঝুলিটি ছোঁ মেরে তুলে নিয়ে দুবেনি রাখবে রান্নাঘরে।
যদি কোনোদিন বলেছি অমুক গ্রাম থেকে এখনই খেয়ে আসছি, আজ আর খাবো না, অমনি দুবেজি অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকবে। কিন্তু দুবেনি চুপ করে থাকবার পাত্রী নয়। বেতো টাট্টু ঘোড়াটার পিঠ থেকে চটের বোড়াটা সে নেয় বাঁ হাতে, আর ডান হাত দিয়ে আমাকে ধরে টানতে টানতে উঠোনের মধ্যে নিয়ে গিয়ে হুকুম করে, বসো এই বোড়াটার উপর, বসে বসে দেখো আমি কেমন করে রুটি সেকি। তারপর দুবেজিকে লক্ষ্য করে বলে, মরদ দেখো, হ্যাঁ, মান করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসেই রইলেন। থাকো, সবাই কি আর দুবেনি যে তোমার মানের কদর দেবে? কতক্ষণ আর কথা না বলে থাকে দুবেজি। রাতবার সময় মেলা বকিস না, বুঝলি, মুখের থুতু ছিটকে অতীতের রুটির উপর পড়বে। থামো থামো, অত আর থুতু ছিটোয় না। একে তোমাদের মতন খৈনি গোঁজা মুখ যে কথা বললে থুতুর ভয়ে বাঘ পালাবে? বুঝলে বাবুজি, আমি এক এক সময় বুড়োকে বলি যে আমার সম্মুখে বসে বাজে বকবক না করে যদি সে হাটের মালিকের তরকারি খেতে বসে আকাশের সঙ্গে কথা বলে, তাহলে শাকসবজির পোকামাকড় দু চারটি মরে তামুকগলা থুতুতে। তাকে শুনবে যত গল্প ওই আমারই কাছে। নিজেরা না খেয়ে আমাদের খাওয়াতে দেখে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, কেন তারা এত কষ্ট স্বীকার করে আমাদের জন্যে? জবাব দিয়েছিল, আপনাদের সেবা করলে রামজি খুশি হবে, তাকে খুশি করতে না পারলে আমাদের পাপ খণ্ডন হবে কি করে? শুনে আমার ভারী আশ্চর্য লেগেছিল, কিন্তু বিস্ময়ের অবধি রইল না যখন চকাচকি জেলে যাবার হুজুগ তুললে। তখন একটি রাজনৈতিক আন্দোলনে জেলে যাবার হিড়িক উঠেছে দেশে। ঠাট্টা করে তাদের বলি, ভেবেছ যে জেলে গিয়েও তোমরা একসঙ্গে থাকবে? সে গুড়ে বালি, দুবিনীকে যে পাঠিয়ে দেবে মতিহারির মেয়েদের জেলে। রামজির মনে যা আছে তা তো হবেই, একগাল হেসে জবাব দিয়েছিল দুবেজি। রামজির মনে কি ছিল তিনিই জানেন। হিসাব গুলিয়ে দিল থানার দারোগা। দুবেনিকে যথাসময়ে পুলিশ জেলে ধরে নিয়ে গেল, কিন্তু ৭২ বুড়ো বলে দুবেকে গ্রেপ্তার করতে বারণ করলো দারোগা সাহেব। সে পরিচিত প্রত্যেকের দুয়ারে গিয়ে মাথা ঘটে, দারোগা সাহেবের কাছে একটু তদবির করুক, তাকে গ্রেপ্তার করিয়ে দেবার জন্যে। কিছুতেই কিছু হলো না। দিন কয়েক পরে দেখা গেল দুবেনি গভর্নমেন্টের কাছে মাপ চেয়ে মুচলেকা নিয়ে বেরিয়ে এসেছে। এ নিয়ে একেবারে ধিধিক্কার পড়ে গেল। চড়ুইনির বেহায়াপনায় সবচেয়ে মর্মাহত হলো কানা মুসাফির লাল। তার বিশ্বাস দুবেনি দুবেজিকে ছেড়ে না থাকতে পেরেই বেরিয়ে এসেছে, এই ৬৫ বছর বয়সেও। দুবেনি কারো ঠাট্টা বিদ্রুপের একটি কথারও জবাব দেয়নি, শুধু তার দৈনিক রামজির পুজো আগের চেয়ে ঘন্টা দুয়েক বাড়িয়ে দিয়েছিল। আর দুবেজি ছেড়ে দিল লোকজনের সঙ্গে মেলামেশা। আমার সঙ্গে দুবেজির অন্তরঙ্গতা ছিল সবচেয়ে বেশি। নিমিখে মানয়ে যুগ করে দূর মানি, বাঙালি কবির এই পদটির মানে তাকে বুঝিয়ে হেসে জিজ্ঞাসা করি, দুবেনেরও কি তাই? প্রশ্নের উত্তর না দিয়ে সে পাল্টা প্রশ্ন করে, রামজিরও কি সীতাজির জন্যে এমনি হতো নাকি? সে কথা তো বলতে পারি না, তবে শ্রীকৃষ্ণের হতো রাধিকার জন্যে। আরে কিষেনজি ভগবানও যা, রামজিও তাই। আমি নাছোড় বান্দা আবারও জিজ্ঞেস করলাম, জেলে এঁটো কাটার বাজ বিচার নেই বলে কি দুবেনি থাকতে পারল না সেখানে? এত অপ্রতিভ দুবেজিকে এর আগে কখনো হতে দেখেনি। অনেকক্ষণ চুপ করে থেকে কাঁচুমাচু মুখে উত্তর দেয়, আপনার কাছে বলেই বলছি আসল কথাটা। জেলে গেলে পাপ মোচন হয় রামজির চোখে, সেই জন্যেই আমাদের জেলে যাওয়ার এত আকাঙ্ক্ষা। দুবেনি বলে যে জেলে গিয়ে পাপ খণ্ডন করতে হতো আমাদের দুজনকেই, কিন্তু তোমার কপালে যে রামজি তা লেখেননি। আমাদের জীবন তখন একসঙ্গে গাঁথা, তখন আমরা একার পাপ মোচনের চেষ্টায় যাই কি করে? তাই দুবেনি মাপ চেয়ে বেরিয়ে এসেছে। দুবেজির চোখ ছলছল করছে, হতাশার ছাপ চোখে মুখে সুস্পষ্ট, যেন একেবারে ভেঙে পড়েছে। গলার স্বর অন্যরকম হয়ে গিয়েছে।
রামচন্দ্রজি যে কিছুতেই তাদের দোষ ক্ষমা করবেন না। তাদের মনের এক অজ্ঞাত দুয়ার খুলে গেল আমার কাছে। পুণ্য সঞ্চয়ের ইচ্ছে নেই, অথচ রামচন্দ্রজিকে খুশি করে পাপ মুক্তির আকাঙ্ক্ষা প্রবল। আবার পাপ মোচনের অনুষ্ঠানটি হওয়া চাই দুজনের একসঙ্গে, একার চেষ্টা নিষ্ফল হবে। অদ্ভুত, আমাদের জটিল মন দিয়ে স্পষ্ট করে বোঝা যায় না তাদের সরল মনের যুক্তির দ্বারা। তবে তার বৈশিষ্ট্য স্বীকার না করে উপায় নেই। দুবেজির মনমরা ভাব দিন দিনই বেড়ে চলে। এরপর থেকে বয়সের জন্যে শরীর ভেঙে পড়তে আরম্ভ করেছিল আগে থেকেই, এখন যেন আরও তাড়াতাড়ি খারাপ হতে লাগলো। রোজগারের কাজে কোনো দিনই বিশেষ মন ছিল না। তার পেট চালানোর জন্যে যেটুকুনি ছাড়া। বেতো টাট্টু ঘোড়াটার পিঠে চড়ে কাছাকাছি গ্রামের চাষাদের কাছ থেকে ভ্যারেন্ডার বিচি, ছোলা, তামাক, সর্ষে কিনে এনে হাটের গোলদারের কাছে বিক্রি কর, এই ছিল তার এতকালের পেশা। এখন সে বাড়ি থেকে বার হওয়া বন্ধ করে দেয়। গোলাদারকে বলে দিল যে এই বয়সে ঘোড়ায় চড়ে বেরোনো তার সামর্থ্যে কুলোয় না। গোলাদার জিজ্ঞেস করে, তবে খাবে কি? দুবেজি উত্তর দেয় না, নিষ্প্রভ দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে থাকে। মুশকিল হলো দুবে নিজে। দুটো পেটের অন্ন জোগানো সোজা নয়। সে দূর গ্রাম থেকে মধ্যে মধ্যে ছুটে ছুটে আসে আমাদের কাছে 2-4টে টাকার জন্যে। আমরা সাধ্যমতো দিই। যখন নিজেদের সাধ্যে কুলোয় না, তখন চকাচকির জন্যে অন্য লোকের কাছেও হাত পাতি। আমাদের জন্যে তারা অনেক করেছে একসময়, তাদের অসময়ে একটু করুক না। কিন্তু এমনের ভাব বেশি দিন রাখা গেল না। তাদের উপর আন্তরিক কৃতজ্ঞতা সত্ত্বেও পরের জন্য লোকের কাছে হাত পাততে কতদিন আর ভালো লাগে। কিছুদিন পর এমন হলো যে দুবেনিকে দূর থেকে দেখলেই আমরা পাশ কাটাবার চেষ্টা করি। কানা মুসাফির লাল একদিন বলেই ফেললো তাকে, এখানে কি টাকার গাছ আছে? আমরা নিজেরাই বলে চেয়ে চিনতে কোনো রকমের কাজ চালাই। তোমাদের দেশ কোন জেলায়? কখনো বলো বালিয়া, কখনো বলো সারণ, কখনো বলো ভোজপুর। কিছু বুঝেও তো পাই না। নিজেদের দেশে চিঠি লেখানো কেন? টাকার জন্যে? তিনকুলে কেউ নেই এমন লোক হয় নাকি পৃথিবীতে? দুবেনি শুনেও শোনে না মুসাফির লালের কথা। আমাকে বলে, আপনাদের দুবেজি কি মানুষ ছিল, কি হয়ে গেছে। আমার কথারও জবাব দেয় না আজ কদিন থেকে। কী সব বিড়বিড় করে বকে, মাঝে মাঝে টিনের চালের উপর উঠে বসে হাতুড়ি পেরেক নিয়ে বলে, বর্ষা আসছে, চাল মেরামত করছি। দুবের চেয়ে দুবেনির কথাই আমার বেশি মনে হয়। তার বিষাদ ভরা মুখখানি দেখে তাকানো যায় না সেদিকে। 72-এ ধরা বুড়োর জন্যে 2 টাকা দিয়ে তখনকার মতন নিষ্কৃতি পাই। তারপর মাসখানেক আর দেখা নেই দুবেনির। আর টাকা নিতে আসে না। অস্বস্তি লাগে। প্রত্যাশিত বিপদ না ঘটতে দেখলে হয় না এরকম। মুসাফির লাল সন্দেহ করল যে হাটের বুড়ো জমিদার বাবু নিশ্চয়ই টাকা দিচ্ছে ওকে, পুরনো দিনের কথা মনে করে। ভালো চোখটি কৌতুকে ভরা। তোমরা শুধু দেশ দেশ করেই মরলে, আশপাশের দুনিয়ার পুরনো ইতিহাসের কতটুকু খবর রাখো। একদিন দুবেনি এলো চোখে জল নিয়ে। দুবেজির খুব অসুখ। কিছুদিন আগে হঠাৎ তার খেয়াল হয় দুবেনি বড় রোগা হয়ে গিয়েছে। তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ ধরে দেখলো। তারপর উঠে এসে এই কবজিটা আঙুলের বেড দিয়ে মেপে বললে, তুই 1.5 আঙুল রোগা হয়ে গিয়েছিস। দাঁড়া, দেখিয়ে দিচ্ছি পয়সা রোজগার করতে পারি কিনা। ঘোড়ার পিঠে বোরা চাপিয়ে বেরিয়ে গেল। কত মানা করলাম, মাথা কুটলাম পায়ে, শুনল না। সে বুঝ কি আর এখন আছে ওর? বেশি দূর যেতে হয়নি। পারবে কেন? ঘোড়াটাকে সন্ধ্যার সময় খালি পিঠে ঠুকঠুক করে ফিরে আসতে দেখেই আমার বুক কেঁপে উঠেছে। গোলাদারের কাছে কেঁদে পড়ি। সে লোক পাঠালো চারিদিকে। কিছুক্ষণ পরেই পুরানদাহার লোকেরা গরুর গাড়িতে করে দুবেজিকে পৌঁছে দিয়ে গেল আমার কাছে। তখন বেহুশ একেবারে, ঘোড়া থেকে পড়ে মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার ইচ্ছা তখনই আপনাদের এখানে নিয়ে আসি, কিন্তু গোলাদার
বিশারিয়ার ডাক্তারকে ডেকে পাঠালে। ডাক্তারবাবু বললেন, এখন নাড়াচড়া করলে রোগী বাঁচবে না। তারপর থেকে তো চলছেই। চোখ খুলল 3 দিন পরে। জ্ঞানও তেমনি জ্ঞান, ওই একরকম জবুথবু অবস্থা। না পারে লোক চিনতে, না পারে কিছু বলতে, শুধু তাকায়, আমার দিকে তাকায়, কিন্তু আমাকেও চিনতে পারে না। মুখে দুধ দিলে বেশ ঢুকঢুক করে খায়। ডাক্তার বলেছে খাওয়াতে বেশি করে। ঘোড়াটাকে বিক্রি করে তো এতদিন ওষুধপত্র চলল। আপনাদের কাছে আসবার ফুরসত পাই না রোগী ফেলে। আজ মুদির ছেলেটাকে বাবা বাছা বলে বসিয়ে রেখে এসেছি, কে জানে থাকবে কি না। এই জন্যেই বাসে এলাম 1 টাকা খরচ করে। দুবেনির দুঃখের কাহিনী আর শেষ হয় না। বুঝলাম এখন দরকার টাকার, বেশি টাকার। মেয়ে মানুষের চোখে জল দেখলেই আমি কীরকম অভিভূত গোছের যেন হয়ে যাই। দুস্থ রাজনৈতিক কর্মীদের সাহায্যের জন্য আমার কাছে একটি ফান্ড ছিল, তার থেকে 200 টাকা আমি দুবেনিকে দিলাম। তাকে বাসে চড়িয়ে যখন ফিরে আনলাম, তখন মুসাফির লাল সাঙ্গপাঙ্গদের নিয়ে আমার বিরুদ্ধে ঘোঁট পাকাচ্ছে। পাবলিকের টাকা এরকম নাহক খরচ করা আর যে কেউ বরদাস্ত করুক, সে করবে না। দুবে জেলে যায়নি, তার স্ত্রী মাপ চেয়ে বেরিয়েছে জেল থেকে। ওরা আবার রাজনৈতিক কর্মী হলো কবে থেকে? মুসাফির লাল আমাকে শাসিয়ে দিল যে আসছে মিটিংয়ে, সে এর একটা হেস্তনেস্ত না করে ছাড়বেই না। দিন 2-3 পরে দুবেজিকে দেখতে গেলাম তাদের বাড়িতে। বাড়ি মানে তো একখানি ঘর, ঘরের দেওয়াল চাল সব কেরোসিন তেলের টিন কেটে, দুবেনির নিজের হাতে তৈরি। দোকান বলো, শোবার ঘর বলো, অতিথিশালা, ঠাকুর ঘর বলো, সব এরই মধ্যে। সেই ঘরখানিকে ঘিরে কুতূহলী দর্শকের ভিড় জমেছে। ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখি ঘরের যে কোনায় রঙিন কাগজের রথের মধ্যে রামজির মূর্তি আছে, তারই সম্মুখে একটি গরু দাঁড়িয়ে, সুন্দর নধর গাইটি। ঘরের মধ্যে খাটিয়ায় দুবেজি শুয়ে, চোখ মোজা। দুবেনি খাটিয়ার পাশে দাঁড়িয়ে বাঁ হাত দিয়ে দুবের একখানা হাত ছুঁয়ে রয়েছে, ডান হাত গরুটির গায়ে। পুরুত মন্ত্র পড়ছে, গোদান করেছে দুবেনি। দুবেজিকে ছুঁয়ে থেকে রামচন্দ্রজিকে বুঝবার প্রয়াস পাচ্ছে যে গোদান করেছে তারা দুজন মিলে। পুরুত চলে গেলে দুবেনির কথা বলবার সময় হলো। দুবেজির আজ 2 দিন থেকে কোনো সাড়া নেই। বহুদিনের আকাঙ্ক্ষা আমাদের গোদান করবার, তাই আপনার দেওয়া 200 টাকা দিয়ে গরু কিনেছিলাম। জানি না এতে রামজি আমাদের মতন পাপীদের উপর কৃপা দৃষ্টি করবেন কিনা। এই মুখে আগেও যেমন হাসি দেখেছি, এখনও তেমনি মুচকে হাসছেন। ও হাসি দেখলেই আমার ভয় ভয় করে, বুকের রক্ত হিম হয়ে আসে। আমাদের দুজনের পাপ মোচনের দরখাস্ত উনি নামঞ্জুর করেছেন বলেই বোধহয় এই দুষ্টুমির হাসি মুখে। বলছেন, পাপের মুক্তি কি অত সোজা? দুবেনিরও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? পাপ মোচনের চেষ্টা এদের একটা বাতিকের মতন হয়ে দাঁড়িয়ে গিয়েছে। টাকা দিলাম ওষুধপত্রের জন্য, খরচ করে দিল গোদানে। আমারই ভুল। নগদ টাকা না দিয়ে ওষুধপত্র কিনে দেওয়া উচিত ছিল। এদের মনের নাগাল পাওয়া দায়। দুবেজিকে ওই অবস্থায় ফেলে চলে আসতে মন সরল না। থেকে গেলাম সেখানে সেদিন। বুঝলাম দুবেজির আর দেরি নেই। সে রাত্রে আমি দুবেজির মাথার কাছে পাকা হাতে বসে ঢুলছি। আমি থাকায় দুবেনি একটু মনে বল পেয়েছে। সে হাত জোড় করে বসে আছে রামজির রথের সম্মুখে, ধ্যান করছে চোখ বুজে। পাপীদের দরখাস্ত নামঞ্জুর করা হাসিটি পাছে চোখে পূর্বে ভেবে চোখ খুলতে সাহস পায় না। নিশুতি রাতের নিস্তব্ধতা হঠাৎ ভঙ্গ হলো। কেরোসিন টিন দিয়ে তৈরি ছাপ্পরের উপর বৃষ্টি পড়ার শব্দতে রামজিকে প্রণাম করে দুবেনি উঠে এলো খাটিয়ার উপর জল পড়ছে কিনা দেখতে। বৃষ্টি পড়বার সময় খাটিয়া মধ্যে মধ্যে সরাতে হয়। এখন বাবুজি আছে, 2 লোক না হলে খাটিয়া সরানো যায় না। তখন মাটির ভাঁড় রাখতে হয় খাটিয়ার উপর। ভাগ্যিস ও পাগল কদিন থেকে বেহুশ হয়ে আছে, নইলে আর দুপুরেই হয়তো বাতি করত।
হাতুড়ি পেরেক নিয়ে চালের উপরে উঠবার। খাটিয়া সরানো হলো। কুপির মৃদু আলুতেও বোঝা গেল দুবেনি কাঁদছে। বাবুজি, বিপদের সময় তুমি যা করেছ সে ঋণ আমাদের গায়ের চামড়া দিয়ে তোমার পায়ের জুতো তৈরি করে দিলেও শোধ হবার নয়। আচমকা এই অলঙ্কার বহুল কৃতজ্ঞতা নিবেদনে অস্বস্তি বোধ করতে লাগলাম। এ তো দুবেনির স্বাভাবিক ভাষা নয়, অথচ কান্নার ফাঁক দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা কথা। এতক্ষণ ধরে জপে বসেও সে নিজের মনকে শান্ত করতে পারেনি। ঝড় বয়ে চলেছে মনের মধ্যে তার। আমাদের গায়ের চামড়া, আমাদের পাপ, আমার না বলে আমাদের বলা তাদের চিরকালের অভ্যাস। এখনকার এই বিহবলতার মধ্যেও সে অভ্যাসের ব্যতিক্রম হয়নি। খাটিয়ার ওদিক থেকে আমারই দিকে আসছে দুবেনি। শঙ্কা, দ্বিধা চোখের জলেও ঢাকা পড়েনি। আমার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে, দ্বিধা কাটিয়ে, চোখের জল ছাপিয়ে আকুল মিনতি ফুটে উঠল সে চাউনিতে। বলতে চায় কিছু, অনুরোধ জানাতে চায়। বলো বলো, ভয় কি? আশ্বাসের ইঙ্গিত জানাই। তবু বলতে কি পারে? সব কথা কি বলা যায় সকলকে? অচৈতন্য দুবের দিকে আবার একবার দেখে নিল দুবেনি। কে জানে যদি তার কথা বুঝতে পারে। পাকা শুদ্ধ আমার হাতখানা সে নিজের মুঠোর মধ্যে চেপে ধরেছে। এ কি কাউকে বলবার কথা? তবু বলছি, তোমাকে ছাড়া আর তো কাউকে দেখি না বলবার মতন। একজন কাউকে যে বলতেই হবে। 40 বছর ধরে চেপে চেপে কথাটা একেবারে জমে পাথর হয়ে উঠেছে বুকের মধ্যে। তবু রামজি ক্ষমা করেননি আমাদের। ডাক্তারবাবু পরিষ্কার করে না বললেও ঘুরিয়ে বলেছেন যে রোগী আর 2-4 দিনের বেশি বাঁচবে না। আমিও সে কথা বুঝতে পেরেছি। সেজন্য একটা কথা বলার দরকার আছে তোমার কাছে। শুনে আমাদের কি মনে করবে তাও জানি না, তবু বলছি, আমার কথা রাখতে হবে একটা। রাখবে? কথা দাও, তবে বলবো। কথা দিলাম। শোনো তবে বলি, যে কথা বলিনি 40 বছর থেকে। পোড়া মুখ। আমি দুবেজির নিকট আত্মীয়া। দুবেজির বউ ছিল, ছেলে ছিল, সব ছিল। তারা আমারও আপন লোক। ফিরবার পথ জন্মের মতন বন্ধ হয়ে গেল জেনেও এসেছিলাম। যাক, সেসব ছেড়ে এসেছিলাম বলে দুঃখ নেই। আমার কথা বাদ দাও। কিন্তু নিজের ছেলে থাকতে তার হাতের জল না পেয়ে দুবেজি চলে যাবে তা কি হয়? মুখে আগুনটুকুও পাবে না। তবে আর লোকের ছেলে হয় কিসের জন্যে? ছেলের হাতের জল পেলে সে পাপ থেকে মুক্তি পেয়ে স্বর্গে যেতে পারে। আমার মন যে তাই বলছে। নিজের জন্যে ভাবি না। আমার বরাতে যা লেখা আছে তাই হবে। কিন্তু ওর যে রাস্তা রয়েছে পাপ খণ্ডাবার। তুমি বাবুজি ওর ছেলেকে যেমন করে হোক নিয়ে এসো বাড়ি থেকে। শাহাবাদ জেলা, সাসারাম থানা, হরকতমাহি গ্রামের পশ্চিম টোলা। চিঠি দিলে আসবে না, ধরে আনতে হবে। আমি আছে জানলে আসবে না। বলে দিও মরে গিয়েছে। তাহলে যদি আসে। না করো না বাবুজি, আমাকে কথা দিয়েছ। সাংসারিক জীবনের সাথেও থাকি না, পাঁচেও থাকি না, তবু জড়িয়ে পড়লাম এদের নিভৃত পারিবারিক জীবনের সঙ্গে। দিন 3 পর শাহাবাদ জেলার এক গ্রামে গিয়ে দুবেজির ছেলের সঙ্গে দেখা করলাম। নাতিপুতিওয়ালা ঘোর সংসারী লোক। বাবা মৃত্যুশয্যায় শুনেও আমলই দিতে চায় না প্রথমটায়। রুক্ষ মেজাজ। তার মা বেঁচে আছেন কিনা জিজ্ঞেস করায় রুক্ষ স্বরে জানিয়ে দিল যে তিনি 35 বছর আগে স্বর্গে গিয়েছেন। স্পষ্ট বুঝিয়ে দিল যে তাদের বাড়ির জেনানাদের সম্বন্ধে বাইরের লোকের কৌতূহল সে পছন্দ করে না। বাবার কথা তার মনে নেই, তাই তাকে নিয়ে মাথাও ঘামাতে চায় না। বুঝলাম যে এতদিনকার ভুলে যাওয়া পারিবারিক কলঙ্কটাকে নিয়ে সে আর ঘাঁটাঘাঁটি করতে চাচ্ছে না। তাদের সেই আত্মীয়টি মারা গিয়েছে এই মিথ্যা সংবাদটি পেয়েও তার মন ভিজল না। তখন আমি অন্য রাস্তা নিলাম।
দুবেজি সেখানে একজন মস্ত লিডার। এ কথা শুনে, এ খবর শুনে একটু যেন উদাসীনতা কাটল। তখন ছাড়লাম ব্রহ্মাস্ত্র। দুবেজি সেখানে বাড়ি ঘরদোর করেছে, বাজারের উপর দোকান। তুমি না গেলে সেসব সাত ভূতে লুটে পুটে খাবে। সেগুলো বিক্রি করে আসবার জন্যও তো তোমার যাওয়া দরকার। বাড়ি কি খাপড়ার? না, টিনের। মিথ্যে বলিনি। বাড়ি যে কেরোসিন টিন দিয়ে তৈরি, শুধু সেই কথাটা খুলে বললাম না। এই ওষুধেই কাজ হলো। তাকে সঙ্গে নিয়ে এক সন্ধ্যায় যখন ধামদাহা হাটে পৌঁছলাম, তখন দুবেজির শবদেহ বার হচ্ছে। কানা মুসাফিরলালের ব্যবস্থা ত্রুটিহীন। আশপাশের গ্রামের রাজনৈতিক কর্মীদের সে ডাকিয়ে এনেছে। বিস্তর লোক জমেছে। নিশান, শোভাযাত্রা, অ্যাস্টেলিন আলো, যেমন হওয়া উচিত তার চেয়েও অনেক বেশি। আমাদের দেখেই মুসাফিরলাল এগিয়ে এলো। তাকে আলাদা দূরে নিয়ে গিয়ে বলে দিলাম যে এ হচ্ছে দুবেজির ছেলে, তাকে যেন কিছু গোলমেলে কথা জিজ্ঞেস না করা হয়। ছেলে? মুসাফিরলাল অবাক হয়ে গেল। তারপর চাপা গলায় আমাকে শোনালো দুবেজির মৃত্যুর চেয়েও চাঞ্চল্যকর খবর। দুবেনি পালিয়েছে। আমি এখানে এসেছিলাম পরশু রাতে তোমার খোঁজে। তখনও দুবেনি ছিল। আমাকে রুগীর কাছে বসিয়ে সে একটা ছুতো করে বাইরে যায়, আর ফেরেনি। বুঝলে ব্যাপারটা? বিদেশে এক কানাকড়িও না নিয়ে যে রোজগারের ধান্দায় আসে, সে কি কখনো বউকে সঙ্গে করে নিয়ে আসে? প্রথমে এসে মাথা গুঁজবার মতন একটা জায়গা করে নিয়ে তবে না লোকে বউ মানে। আমি চিরকাল বলেছি, তার কথা শেষ পর্যন্ত শোনবার উৎসাহ তখন আমার নেই। বুঝলাম যে মুসাফিরলাল এখানে আসায় দুবেনি হাতে স্বর্গ পেয়েছিল। সে না এলে রুগীকে একেবারে একা ফেলে বোধহয় দুবেনি পালাতে পারত না। মুসাফিরলাল এখনও বোধহয় ভাবছে যে সে পালিয়েছে রুগীর সেবা করতে করতে বিরক্ত হয়ে। কিন্তু আমি তা জানি। দুবেকে মৃত্যুশয্যায় ফেলে চলে যাবার সময় তার বুক ফেটে গিয়েছে। তবু নিজেকে নিশ্চিহ্ন মুছে ফেলে দিয়ে সে দুবের একার পাপ মোচনের ব্যবস্থা করে গিয়েছে। একটি ছোট্ট নদীর ধারে শ্মশান ঘাট। ভাদ্র মাস। শ্মশান ঘাটের কাজটুকু ছাড়া প্রায় সর্বত্রই জলে ভরা। যেখানে জল নেই সেখানে কাশির গুণ। চিতা জ্বলছে। আলো পুড়ে ওপারের অন্ধকারের মুখে কাশফুলের চুনকাম বেশ স্পষ্ট হয়ে উঠেছে। দুবেজির ছেলে একটিও কথা বলেনি এখনো পর্যন্ত। বোধহয় বাড়ি থেকে হতাশ হয়েছে। সকলেই চুপচাপ। হঠাৎ ওপারের কাশবন নড়ে উঠল। চুনকামের মধ্যে যেন একটু ফাঁক। স্পষ্ট দেখা যায় না কিছুই। কাশের সমুদ্রের মধ্যে খসখসানির ঢেউটা মিলিয়ে গেল। বুঝলাম হয়তো আমার সন্দেহ মাত্র, ভুলও হতে পারে, কে জানে। সকলেই সেই দিকে তাকিয়ে, দুবের ছেলেও। মুসাফিরলাল বলে, শিয়াল টিয়াল হবে বোধহয়। তাকিয়ে দেখি তার ভালো চোখটির উপর চিতার আলো পড়েছে, দরদে ভরা। তার পরিচিত কুটিল দৃষ্টি গেল কোথায়? সেও বুঝেছে আমি যা বুঝেছি। শিয়ালের কথা তুলেছে যাতে বাকি সকলে আর ও নিয়ে মাথা না ঘামায়, ওদিকে আর না তাকায়। এই প্রথম কানা মুসাফিরলালকে খুব ভালো লাগলো, তার ভালো চোখের চাউনিটিকেও।